আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস আমাদের স্বাগত। আমি মোহাম্মদ আজহারউদ্দিন সীমান্ত, সরকারি শিক্ষক, মানব হাই স্কুল অ্যান্ড কলেজ। আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব। দ্বাদশ অধ্যায় বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমি যে লাইনগুলোর নিচে দাগ দিয়ে রেখেছি সেগুলো তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসো আমরা অধ্যায়টা পড়ি। প্রকৃতির কাছ থেকে পাওয়া সব বস্তুকেই প্রাকৃতিক সম্পদ বলা হয়। মানুষ প্রকৃতি থেকে এসব সম্পদ আহরণ করে। এর ফলে মানুষ অর্থনৈতিক এবং সামাজিক জীবনের অগ্রগতি ঘটে। প্রাকৃতিক সম্পদ পরিকল্পিতভাবে ব্যবহার করলে দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো সম্ভব। এই অধ্যায় পাঠ শেষে আমরা জানব বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যথা বনজ, জলজ, কৃষিজ, খনিজ, মৎস্য ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারব। বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের সাথে আর্থসামাজিক অগ্রগতির সম্পর্ক বিশ্লেষণ করতে পারব। বাংলাদেশের জীববৈচিত্র্যের বর্ণনা করতে পারব। বাংলাদেশের প্রধান প্রধান শিল্প যেমন পাট, বস্ত্র, চিনি, সিমেন্ট, ঔষধ, গার্মেন্টস, চিংড়ি, চা, চামড়া, তুলা, তামাক ইত্যাদি সম্পর্কে বর্ণনা করতে পারব। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে এসব শিল্পের অবদান ব্যাখ্যা করতে পারব। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের গুরুত্ব উপলব্ধি করে এগুলোর সংরক্ষণে ভূমিকা পালন করব। পাঠ 1-এ রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির মধ্যে নানা মূল্যবান সম্পদ রয়েছে, যেমন পানি, বায়ু, মাটি, গাছপালা, জীবজন্তু, ফসল, খনিজ দ্রব্য ইত্যাদি। এসব প্রাকৃতিক বস্তুকে মানুষ নিজেদের চাহিদা মতো রূপান্তরিত করে ও কাজে লাগায়। নিচে আমরা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ সম্পর্কে আলোচনা করব। 1. মাটি। মাটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ। এদেশের সমতল ভূমি খুবই উর্বর। বেশিরভাগ এলাকায় বছরে 3টি ফসল উৎপন্ন হয়। দেশের 10 ভাগের 1 ভাগ অঞ্চল পাহাড়ি এলাকা। পাহাড়ে প্রচুর প্রাণীজ, বনজ ও খনিজ সম্পদ রয়েছে। 2. নদ নদী। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে ছোট বড় অনেক নদী আছে। নদীগুলো মালামাল পরিবহনের সহজ মাধ্যম। নদীর পানি প্রবাহ থেকে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এছাড়া বিপুল পরিমাণ মৎস্য সম্পদ রয়েছে আমাদের নদ নদীতে। 3. খনিজ সম্পদ। বাংলাদেশের মাটির নিচে রয়েছে নানা রকম মূল্যবান খনিজ সম্পদ। এগুলোর মধ্যে কয়লা, গ্যাস, চুনাপাথর, চীনামাটি, সিলিকা বালি উল্লেখযোগ্য। 4. বনজ সম্পদ। বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ 24,938 বর্গ কিলোমিটার। দেশের মোট ভূভাগের 16 ভাগ হচ্ছে বন। বনে রয়েছে মূল্যবান গাছপালা। এগুলো আমাদের ঘরবাড়ি ও আসবাব তৈরির কাজে ব্যবহৃত হয়। এছাড়া বনে রয়েছে পাখি ও প্রাণী সম্পদ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য বনের গুরুত্ব অপরিসীম। আমাদের আরও বেশি অর্থাৎ 25% বনভূমি থাকা প্রয়োজন। 5 রয়েছে মৎস্য সম্পদ। বাংলাদেশের অনেক নদ নদী, খাল বিল ও দেশের দক্ষিণে বঙ্গোপসাগর রয়েছে। এসব খাল বিল নদ নদীতে রয়েছে প্রচুর মিঠা পানির মাছ। এছাড়া সামুদ্রিক মাছও আমাদের খাদ্যের চাহিদা পূরণ করছে। মাছ ধরে বহু মানুষ জীবিকা অর্জন করে। 6 রয়েছে প্রাণী সম্পদ। আমাদের প্রাণী সম্পদের মধ্যে রয়েছে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি প্রভৃতি। এগুলো গৃহপালিত প্রাণী। এছাড়া রয়েছে নানা প্রজাতির প্রচুর পাখি। 7. সমুদ্র সম্পদ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে বঙ্গোপসাগর। সাগর তীরে গড়ে উঠেছে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দর। সাগরের পানি থেকে আমরা লবণ উৎপন্ন করি। তাছাড়া সাগর থেকে আহরণ করি প্রচুর মাছ। পাঠ 2. আর্থসামাজিক অগ্রগতিতে প্রাকৃতিক সম্পদের ভূমিকা। বেঁচে থাকার জন্য মানুষ নানা রকম কাজ করে। এসব মানুষের অর্থনৈতিক কাজ। এই অর্থনৈতিক কাজের উপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। প্রাচীনকালে মানুষ বন থেকে ফলমূল সংগ্রহ করত এবং পশু শিকার করে তা মাংস খেত। তারপর তারা ফসল ফলাতে শেখে এবং কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরি করে। খাদ্য ও অন্যান্য পণ্য উৎপাদন, বন্টন ও ভোগকে কেন্দ্র করেই মানুষের আর্থসামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে। প্রাচীনকাল থেকে শুরু করে মধ্যযুগ পর্যন্ত মানুষ যেসব সম্পদ ব্যবহার করেছে তার সবটাই ছিল প্রাকৃতিক। প্রাকৃতিক সম্পদকে রূপান্তর করে মানুষ নিজেদের প্রয়োজনে তা ব্যবহার করছে। আধুনিককালে মানুষ কয়লা, লোহা, পাথর, স্বর্ণ, রৌপ্য, গ্যাস ইত্যাদি খনিজ পদার্থ উত্তোলন করতে শিখেছে। তারা প্রকৃতির সম্পদকে আরও দক্ষতার সাথে ব্যবহার করছে। এর জন্য তৈরি করছে অনেক অত্যাধুনিক যন্ত্র। এভাবে মানুষ নিজেদের আর্থসামাজিক অবস্থাকে দ্রুত উন্নত করছে। বাংলাদেশের উন্নতিতে
প্রাকৃতিক সম্পদের ভূমিকা। বাংলাদেশে প্রাকৃতিক সম্পদ সীমিত, অন্যদিকে সম্পদের তুলনায় দেশের জনসংখ্যা অনেক বেশি। এজন্য যথাযথ পরিকল্পনার মাধ্যমে আমাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করতে হবে। উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি। আমাদের দেশ কৃষি প্রধান, এদেশের মাটি খুবই উর্বর। এই উর্বর মাটি যথাযথভাবে ব্যবহার করলে কৃষি উৎপাদন অনেক বেড়ে যাবে। অন্যদিকে শিল্পায়ন করতে হবে পরিকল্পিতভাবে। কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহার করলে উৎপাদন বাড়বে এবং নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে গ্রামে। ফলে কাজের জন্য তখন আর গায়ের লোক শহরের দিকে ছুটবে না। সুষম খাদ্যের অভাব পূরণ। বর্তমানে গবাদি পশু, হাঁস মুরগি ও মৎস্য এই 3 ধরনের প্রাণী সম্পদের ব্যবহার বেড়েছে। এর ফলে সুষম খাদ্যের অভাব পূরণ হচ্ছে। অন্যদিকে লক্ষ লক্ষ খামার সৃষ্টির ফলে বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে। সেচ সুবিধার প্রদান। নদী, খাল, বিল, হাওরের পানি দিয়ে আমরা কৃষি জমিতে সেচ দিতে পারি। ফলে শুকনো মৌসুমেও কৃষি উৎপাদন অনেক বাড়ানো যায়। শিল্পের উন্নয়ন ও ব্যবহার প্রসার। দেশের গ্যাসীয়, কয়লা ও চুনাপাথর আমাদের জীবনযাত্রার কাজে লাগছে। এভাবে প্রাকৃতিক সম্পদের ব্যবহার হচ্ছে এবং শিল্পের প্রসার ঘটছে। বনজ সম্পদের ভূমিকা। বাড়িঘর তৈরি ও আসবাবপত্র নির্মাণের জন্য আমরা বনজ সম্পদ ব্যবহার করি। আবার প্রকৃতিতে তাপমাত্রা কমানোর জন্য বনজ সম্পদ অত্যন্ত প্রয়োজনীয় ভূমিকা পালন করে। এর জন্য পরিকল্পিতভাবে আমাদের বনজ সম্পদ আরও বাড়াতে হবে। দেশের প্রাকৃতিক সম্পদ যথাযথভাবে ব্যবহার করলে দেশের কৃষি শিল্প যেমন উন্নত হবে, তেমনি মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে বৃদ্ধি পাবে। পার্ট 3, বাংলাদেশের জীববৈচিত্র্য। প্রকৃতির মধ্যে সব রকমের জীব যে নিয়মে বেঁচে থাকে তাকেই সংক্ষেপে জীববৈচিত্র্য বলা হয়। মানুষ, প্রাণী ও কীটপতঙ্গ, জীবজগৎ প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখেই বেঁচে থাকে। জলবায়ু ও তাপমাত্রার নানা পরিবর্তনের ফলে জীবজগতের বিভিন্ন প্রাণী ও তরুলতার জন্ম বা মৃত্যু ঘটে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর জলবায়ুতে যেসব প্রাণী বেঁচে ছিল, তাপমাত্রা ও জলবায়ু পরিবর্তনের ফলে তাদের মধ্যে অনেক প্রাণীর বিলুপ্ত ঘটেছে। প্রকৃতির মধ্যে সব প্রাণীর অস্তিত্ব, বংশবিস্তার ও বিবর্তন ভারসাম্যপূর্ণভাবে ঘটে চলেছে। প্রাণীরা একে অন্যের উপর নির্ভরশীল। সবুজ গাছপালা বাতাসে যে অক্সিজেন ছড়িয়ে দিচ্ছে তা গ্রহণ করে প্রাণীরা বেঁচে থাকে। আবার প্রাণীদের কাছ থেকে প্রয়োজনীয় নাইট্রোজেন পায় গাছপালা। বনে বিভিন্ন প্রাণী একে অন্যের শিকার করে বেঁচে থাকে। প্রাণীদের বংশবিস্তার ঘটে একই নিয়মে। ঘূর্ণিঝড়ে সুন্দরবনের প্রাণী ও গাছপালার ক্ষতি হয়, আবার প্রকৃতির নিয়মে সুন্দরবন গাছপালা ও প্রাণীতে পরিপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশের জীববৈচিত্র্যের অবস্থা। বাংলাদেশে একসময় প্রচুর বন জঙ্গল, জীবজন্তু ও পশু পাখি ছিল। নিচু জলভূমিতে ছিল প্রচুর জলচর প্রাণী। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ায় জলাভূমি ভরাট করে ঘরবাড়ি, রাস্তাঘাট ও শহর নির্মিত হচ্ছে। জীববৈচিত্র্যের ওপর যার খারাপ প্রভাব পড়ছে। ঘরবাড়ি ও রাস্তাঘাট নির্মাণের ফলে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে জলচর প্রাণী ও মাছের বংশবিস্তারে বাধার সৃষ্টি হচ্ছে। ঘরবাড়ি, রাস্তাঘাট ও শহরগঞ্জ গড়ে ওঠার ফলে দেশে কৃষি জমির পরিমাণ কমে গেছে। যেখানে সেখানে শিল্প কারখানা তৈরি হওয়ার ফলে কারখানার রাসায়নিক বজ্রে নষ্ট হচ্ছে জমির উর্বরতা। বেশি মানুষের জন্য বেশি খাদ্য উৎপাদনের লক্ষ্যে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করতে হচ্ছে। এর ফলে বাধাগ্রস্ত হচ্ছে মাছ, পোকামাকড় ও পাখির বংশবিস্তার। তাতেও জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে। দেশের জনসংখ্যা বেড়ে যাওয়ার ফলে গাছপালা, প্রাণী সম্পদ ও মৎস্য সম্পদের ওপর চাপ পড়ছে। শহরে গ্যাস ও পানির সরবরাহ কমে গেছে। গ্রাম অঞ্চলেও গাছপালা কমে যাওয়ায় সেখানেও তাপমাত্রা বেড়ে গেছে। জীববৈচিত্র্য নষ্ট হওয়ার পরিণতি আমাদের জন্য ভয়ঙ্কর হবে। এই বিপদ মোকাবেলায় এখনই আমাদের সচেতন ও সক্রিয় হতে হবে। পার্ট 4, বাংলাদেশের প্রধান শিল্প। বাংলাদেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত শিল্প। মোট অভ্যন্তরীণ উৎপাদনে জিডিপি এ খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দেশীয় ও বিদেশি উদ্যোক্তারা ইতিমধ্যে বাংলাদেশে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছে। বাংলাদেশের আর্থসামাজিক জীবনে যার ব্যাপক প্রভাব পড়ছে। নিচে বাংলাদেশের প্রধান শিল্পের বিবরণ দেওয়া হলো। পাট শিল্প। 1951 সালে নারায়ণগঞ্জের আদমজী পাটকল প্রতিষ্ঠার মাধ্যমে পাট শিল্পের যাত্রা শুরু হয়। এ দেশে একসময় প্রধান অর্থকারী ফসল ছিল পাট। পাট বিক্রি করে কৃষক তার পরিবারের টাকার চাহিদা পূরণ করত। একসময় পাটকলগুলো শুধু পাটের বস্তা উৎপাদন করত। এখন পাট দিয়ে নানা রকম পণ্য সামগ্রী উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে, ভবিষ্যতে আরও হবে। বস্ত্রশিল্প। 1947 সালে এদেশে মাত্র 8টি বস্ত্রকল ছিল। বর্তমানে ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, টাঙ্গাইল প্রভৃতি অঞ্চলে প্রচুর বস্ত্র ও সুতাকল রয়েছে। বাংলাদেশে তুলনামূলকভাবে
কম মূলধন ও অধিক শ্রমিক ব্যবহার করে এই শিল্পের উৎপাদন বাড়ানো সম্ভব। শিল্পায়নের প্রাথমিক পর্যায়ে বস্ত্র শিল্পের প্রাধান্য ছিল। পোশাক শিল্প সাম্প্রতিককালে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। গত শতকের 80-র দশকে এই শিল্পের অগ্রযাত্রা শুরু হয়। অতি অল্প সময়ে এই শিল্পটি দেশের বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে। দেশে বর্তমানে প্রায় 3000-এরও অধিক পোশাক শিল্প ইউনিট রয়েছে। এতে প্রায় 40 লক্ষ শ্রমিক কাজ করছে। বাংলাদেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে পোশাক রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করে। চিনি শিল্প বাংলাদেশে প্রচুর আখের চাষ হয়। আখ থেকে চিনি ও গুড় তৈরি হয়। 1933 সালে নাটোরের গোপালপুরে প্রথম চিনিকল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে দেশে 17টি চিনিকল আছে। আমাদের চাহিদা অনুযায়ী চিনি দেশে উৎপাদিত হয় না, ফলে বাংলাদেশকে প্রতি বছর প্রচুর চিনি বিদেশ থেকে আমদানি করতে হয়। কাগজ শিল্প 1953 সালে চন্দ্রঘোনায় কর্ণফুলী কাগজের কল স্থাপিত হওয়ার মধ্য দিয়ে এদেশের কাগজ শিল্পের যাত্রা শুরু হয়। স্থানীয় বাঁশ ও বেতকে ব্যবহার করে কাগজ উৎপাদন শুরু হয়। দেশে এখন সরকারি ও বেসরকারি খাতে বেশ কয়েকটি কাগজের কল রয়েছে। সরকারি পর্যায়ে কর্ণফুলী, পাকশি, খুলনা হার্ডবোর্ড ও নিউজ প্রিন্ট মিল ছাড়াও বেসরকারি পর্যায়ে বসুন্ধরা ও মাগুরা পেপার মিল উল্লেখযোগ্য কাগজ শিল্প প্রতিষ্ঠান। সার শিল্প কৃষি প্রধান বাংলাদেশে খাদ্য উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে রাসায়নিক সার তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়। 1961 সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে প্রথম প্রাকৃতিক গ্যাস ভিত্তিক সার কারখানা প্রতিষ্ঠিত হয়। দেশে এখন 8টি সার কারখানা চালু আছে। বাংলাদেশের সারের চাহিদা পূরণের জন্যে কয়টি সার কারখানা উৎপাদন যথেষ্ট নয়। প্রতি বছর বিদেশ থেকে আমাদের প্রচুর সার আমদানি করতে হয়। সিমেন্ট শিল্প পাকা বাড়িঘর, দালান কোঠা তথা শহর নির্মাণে প্রচুর সিমেন্টের প্রয়োজন হয়। চুনাপাথর ও প্রাকৃতিক গ্যাসের সমন্বয়ে সিমেন্ট উৎপাদিত হয়। 1940 সালে ছাতক সিমেন্ট কারখানা স্থাপনের মাধ্যমে এদেশে সিমেন্ট শিল্পের যাত্রা শুরু হয়। বর্তমানে বাংলাদেশে বড় ও মাঝারি আকারের 12টি সিমেন্ট কারখানা রয়েছে। এসব কারখানায় দেশের মোট চাহিদার অর্ধেক সিমেন্ট উৎপাদিত হয়। বাকি সিমেন্ট আমাদের বিদেশ থেকে আমদানি করতে হয়। ঔষধ শিল্প বাংলাদেশে বর্তমানে ঔষধ একটি সম্ভাবনাময় শিল্প হিসেবে বিবেচিত হচ্ছে। এক সময় আমাদেরকে প্রচুর অর্থ খরচ করে বিদেশ থেকে ঔষধ আমদানি করতে হতো। এখন সরকারি বেসরকারি উদ্যোগে বেশ কয়েকটি ঔষধ কোম্পানি তৈরি হয়েছে, যারা দেশের ঔষধ চাহিদার অনেকটাই পূরণ করছে। একই সঙ্গে বিদেশে ঔষধ রপ্তানিও করছে। বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প হিসেবে ঔষধের সম্ভাবনার কথা সকলকেই এখন গুরুত্ব সঙ্গে ভাবছে। চামড়া শিল্প বাংলাদেশে প্রচুর গরু, ছাগল, মহিষ পালন করা হচ্ছে। এদেশে বহু আগে থেকেই চামড়া বা ট্যানারি শিল্প গড়ে উঠেছে। জুতা ও ব্যাগ তৈরিতে চামড়া শিল্পের জুড়ি নেই। এখন বাংলাদেশ কিছু সংখ্যক চামড়া শিল্প কারখানা তৈরি হয়েছে, যেগুলো দেশের গরু, ছাগল ও মহিষের চামড়া থেকে জুতা, ব্যাগ সহ নানা উন্নত মানের জিনিস তৈরি করছে। কোনো কোনো কোম্পানি বিদেশেও তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করছে। চা শিল্প চা বাংলাদেশের অতি পুরাতন শিল্পের মধ্যে একটি। সিলেট অঞ্চলে প্রচুর চা উৎপাদিত হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রাম এবং দিনাজপুর ও পঞ্চগড়ে বর্তমানে চায়ের চাষ হচ্ছে। চা পাতা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে তা পানের উপযোগী করা হয়। বাংলাদেশে নিজেদের চায়ের চাহিদা পূরণ করে বিদেশও রপ্তানি করে থাকে। তুলা বাংলাদেশে একটি নতুন অর্থকরী ফসল। বর্তমানে বাংলাদেশে বাণিজ্যিকভাবে তুলার চাষ শুরু হয়েছে। এদেশে জলবায়ু ও মৃত্তিকা তুলা চাষের উপযোগী, তবে চাহিদার তুলনায় উৎপাদন কম বলে প্রয়োজনীয় তুলার বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। তামাক বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই কিছু না কিছু তামাকের চাষ হয়। বাংলাদেশে শীতকালে তামাকের চাষ হয়। উত্তরবঙ্গ তামাক চাষের জন্য প্রসিদ্ধ হলেও বর্তমানে পার্বত্য চট্টগ্রামেও তামাক চাষ হচ্ছে। বাংলাদেশ তামাক উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ না হওয়ায় প্রতি বছর বিদেশ থেকে প্রচুর তামাক ও তামাকজাত দ্রব্য আমদানি করতে হয়। চিংড়ি বাংলাদেশের অর্থনীতিতে চিংড়ি মাছের গুরুত্ব অপরিসীম। বর্তমানে বাংলাদেশে চিংড়ি অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী পণ্য, তাই চিংড়িকে বাংলাদেশের সাদা সোনা বলা হয়। এছাড়া বাংলাদেশে নানা ধরনের ছোট ও মাঝারি শিল্প রয়েছে। নতুন নতুন শিল্প কারখানা তৈরি হচ্ছে। ওইসব কারখানা থেকে বিভিন্ন পণ্য সামগ্রী তৈরি হচ্ছে, যা আমাদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পার্ট 5 বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে শিল্পের অবদান।
আর্থসামাজিক উন্নয়নের শিল্প বর্তমান বিশ্ব ব্যবস্থায় অত্যন্ত দ্রুত শিল্পায়ন ঘটছে। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার ঘটিয়ে মানুষ বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী তৈরি করছে। সেই সব পণ্য নিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে, জীবন জীবিকা নির্বাহ করছে। শিল্পের বিকাশে মানুষের উদ্যোগ, পুঁজি এবং গবেষণা ও অভিজ্ঞতায় প্রধান ভূমিকা পালন করে। এখন সকল রাষ্ট্রই দ্রুত শিল্পায়ন ঘটানোর জন্যে উদার নীতিমালা প্রণয়ন করছে। দেশি বিদেশি উদ্যোক্তাদের নিজ দেশে পুঁজি বিনিয়োগ ও শিল্প প্রতিষ্ঠার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। এর ফলে অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটছে। অর্থনৈতিক উন্নতি দেশের জনগণের অবস্থার পরিবর্তন ঘটাতে সহায়তা করে। সে কারণে দ্রুত দেশের আর্থসামাজিক পরিবর্তন বা উন্নতি ঘটাতে হলে শিল্প বিকাশের কোনো বিকল্প নেই। এমনকি কৃষি বা সেবা খাতেও উন্নতি করতে হলে শিল্পের বিকাশ ঘটাতে হবে। সেই সব খাতেও এখন যন্ত্র প্রযুক্তির ব্যবহার ব্যাপক উন্নতি লাভ করছে। ফলে কৃষকের আর্থসামাজিক অবস্থা এখন শিল্পায়নের সাথে গভীরভাবে যুক্ত হয়ে পড়েছে। শিল্প ও প্রযুক্তি ব্যবহার করে এখন কৃষক অধিক ফসল ফলাচ্ছে, নিজের চাহিদা পূরণ করেও বাজারে ফসল বিক্রি করে নিজের অন্যান্য চাহিদা পূরণ করতে পারছে। ফলে সামাজিকভাবে কৃষকের জীবনযাত্রা এখন আগের চেয়ে অনেক নিরাপদ হয়ে উঠেছে। বাংলাদেশে শিল্প বিকাশের প্রভাব। বাংলাদেশের জনসংখ্যা চাপ অত্যন্ত বেশি। সব মানুষকে একমাত্র কৃষি সচ্ছলতা দিতে সক্ষম নয়। এ অবস্থায় কলকারখানায় কাজ করে শ্রমজীবীদের পরিবারের দারিদ্র্য ঘুচাতে সম্ভব হচ্ছে। অনেকে দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে ভালো বেতনে চাকরি করছে। এভাবে কৃষির বাইরেও অসংখ্য মানুষের জীবন জীবিকা নির্বাহ করার সুযোগ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশে একমাত্র গার্মেন্টস শিল্পেরই সঙ্গে এখন প্রায় 40 লক্ষ মানুষ জড়িত আছে। এদের মধ্যে বিপুল সংখ্যক হলো নারী, যারা নিজেদের দারিদ্র্য ঘোচাতে গার্মেন্টসে যুক্ত হয়েছে। তারা স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে উঠেছে। অনেকেই কাজের পাশাপাশি লেখাপড়া ও প্রশিক্ষণ নিয়ে অধিকতর দক্ষতা অর্জন করছে। নিজেদের সন্তানদের তারা লেখাপড়ার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা করছে। শুধু গার্মেন্টসে নয়, অন্যান্য খাতেও গ্রাম থেকে আসা লক্ষ লক্ষ মানুষ তাদের জীবিকার সংস্থান করছে। এভাবে শিল্প ও প্রযুক্তির সংস্পর্শে এসে তারা যেমন একদিকে তাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করতে চেষ্টা করছে, অন্যদিকে সামাজিকভাবেও তারা নতুন আবাসন, শিক্ষা, চিকিৎসা, জ্ঞান, বিজ্ঞানের সুযোগ কাজে লাগাচ্ছে। এতে দেশের আর্থসামাজিক অবস্থা দ্রুত পরিবর্তন ঘটছে। শহরে অতি দরিদ্রের চেয়ে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চাকরি, ব্যবসা বাণিজ্য, শিক্ষকতা, আইন ব্যবসা সহ নতুন নতুন পেশায় মানুষ যুক্ত হচ্ছে। মানুষ এভাবে শিল্প ও প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে যে আর্থসামাজিক জীবন ব্যবস্থা গড়ে তুলছে তাকে আমরা সংক্ষেপে আধুনিক জীবন ব্যবস্থা বলছি। পৃথিবীর উন্নত দেশগুলো শিল্পের উন্নতি ঘটিয়ে উন্নত আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয়েছে। এখন শিল্প, তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের দ্রুত প্রসার ঘটিয়ে আমরাও উন্নত আর্থসামাজিক ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হব। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।